সর্দার বল্লভভাই প্যাটেল, আসল নাম বল্লভভাই ঝাঝারভাই প্যাটেল। তিনি কেবলমাত্র ভারতীয় রাজনীতিবিদ যিনি স্বাধীনতার পরে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তা নয়, কিংবা পেশায় তিনি বিলেত ফেরত ব্যারিস্টার অথবা স্বাধীনতা সংগ্রামী নন। তিনি ছিলেন অখণ্ড ভারতের প্রধান রূপকার। আর আজ গ্লোবটটার ইউটিউব চ্যানেল থেকে আমরা তারই কর্মভূমি আহমেদাবাদ থেকে পাড়ি দিচ্ছি তারই স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। কি আপনারা তৈরি তো ভারতের লৌহ মানবের এই টলেস্ট স্ট্যাচু অফ দি ওয়ার্ল্ড দেখার জন্য? গুড মর্নিং ফ্রম আহমেদাবাদ। মর্নিং। যারা আমাদের আহমেদাবাদ সিরিজের আগের ভিডিওটা, সিটি ট্যুরের ভিডিওটা অলরেডি দেখেছেন, তারা জানেন যে আমরা আহমেদাবাদে এসে পৌঁছই গতকাল এবং সারাদিন কালকে সিটি ট্যুর করার পরে আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে দ্য মাচ অ্যাওয়েটেড ট্রিপ। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। এবং মানে রাজা কতটা এক্সাইটেড? প্রচুর প্রচুর প্রচুর। আমরা অনেকবার দেখেছি, অনেকবার প্ল্যান করেছিলাম, কিন্তু কখনো হয়ে উঠতে পারেনি। রাইট, ঠিক আছে। কিন্তু ওই বলে গরমের সময় আমরা সেটা প্ল্যান হলো, ঠিক আছে। যখন যেটা হয় তাই ভালো। আজকে 27শে এপ্রিল 2025 এবং আজকে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমরা যে ট্রেনে করে যাচ্ছি 20947 জনশতাব্দী এক্সপ্রেস, সেই ট্রেনের যে পাইলট যে দুজন রয়েছেন তারা কিন্তু আজকে রিটায়ার করছেন। তো সেই ফুটেজটাও আপনাদেরকে দেখাবো এবং তারপর আমরা ট্রেনের ভিতরে যাব আর পুরো আজকে সারাদিনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের স্ট্যাচু অফ ইউনিটির জার্নি। দিনের প্রাতরাশ সেরেছিলাম গুজরাটি খাবার ধোকলা দিয়ে এবং সেদিন আমাদের ট্রেনে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা যা এর আগে কখনো সাক্ষী হওয়ার সুযোগ পাইনি। ট্রেনের দুজন সিনিয়র চালক সেদিন নিচ্ছিলেন রিটায়ারমেন্ট এবং সেই কারণেই এই ট্রেনটিকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তাদের বিদায় সম্বর্ধনা জানানো হয়েছিল প্ল্যাটফর্মে, আর এদিনই ছিল তাদের চালানো শেষ ট্রেন রাইড। 20947 জনশতাব্দী এক্সপ্রেস এসি চেয়ার কারে আমাদের এক একজনের ভাড়া পড়েছিল 390 টাকা করে। নির্ধারিত সময়ের ঠিক 2 মিনিট পরেই আর কি ট্রেনটা ছাড়লো। টাইম ছিল হচ্ছে 7:55 এবং 57 হ্যাঁ সেটা 57-তে ছাড়লো। তো এই 20947 জনশতাব্দী এক্সপ্রেস, একতানাগার জনশতাব্দী এক্সপ্রেস, এটা ট্রেনটা স্পেশালি কিউরেটেড ফর দিস ট্রিপ, মানে যারা স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাচ্ছেন। এবং এই ট্রেনটাই কিন্তু রাত 9টার সময় আবার ওখান থেকে ফিরে আসবে আহমেদাবাদ স্টেশনে। তো সময় লাগবে মোটামুটি ওই 3 ঘন্টার একটু কম, 5 মিনিট কম। আমাদের 10:50-এ পৌঁছানোর কথা একতানাগার। 180 কিলোমিটার। স্ট্যাচু অফ ইউনিটির নিয়ারেস্ট জাংশন হচ্ছে ভাদোদরা। এখান থেকেও আপনারা একতানাগারের ট্রেন পেয়ে যাবেন। 9:21 এবং এসে পৌঁছলাম বরোদা জাংশনে। বরোদা জাংশন থেকে একতানাগারের ডিস্টেন্স আর মাত্র 81 কিলোমিটার প্রিসাইজলি। তো ট্রেন দাঁড়ালো, 2-3 মিনিট মতো দাঁড়ালো, দাঁড়িয়ে ছেড়ে দিল। শিডিউল টাইমের থেকে 2-3 মিনিট লেটে চলছে, খুব একটা ওই যে ইনিশিয়ালি যে 2 মিনিটটা লেট হয়েছিল ওটাই চলছে। তো আমরা এখান থেকে বরোদা কি চায় নিলাম আর কি। তো ভালো, ওভারঅল জার্নিটা খুব কমফোর্টেবল। অবশেষে পৌঁছলাম একতানাগার কেভাডিয়া রেলওয়ে স্টেশনে। 10:58 আমাদের ট্রেন নামালো। 10:50 শিডিউল টাইম ছিল, 8 মিনিট মতো লেট করলো ওভারঅল। আর এখান থেকে এসকেলেটর করে নিচে নেমেই সরাসরি কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। বাইরেই বাস রয়েছে আমি দেখলাম, এবং সেই ব্যাটারি চালিত বাস। তো একদম পরপর লাগানো রয়েছে কিউতে, মানে খুব একটা হুড়োহুড়ি করার কোনো ব্যাপার নেই। এখান থেকে সরাসরি বাস পাওয়া যাবে এবং এই বাস কিন্তু আপনাকে ফ্রি অফ কস্ট নিয়ে যাবে হচ্ছে যে আমাদের স্ট্যাচু অফ ইউনিটির সামনে। তো চলুন বাসে উঠছি এবং পুরো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, বাসের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কতটা সময় লাগছে। এই বাস সার্ভিস প্রতি 5 মিনিট অন্তর পাওয়া যায়, তাই আপনারা সিট পেতে চাইলে একটু অপেক্ষা করে ওঠাই ভালো। একতানাগার স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটির দূরত্ব 12 কিলোমিটার। বাসে সময় লাগবে 20 মিনিট। এই রুটের মধ্যেই রয়েছে আরো কয়েকটা অ্যাট্রাকশনস। আপনারা চাইলে সেখানে সেপারেট টিকিট কেটে ঘুরে নিতে পারেন। প্রথমেই পড়বে ফুড অ্যান্ড নিউট্রিশন পার্ক, তারপরে দেখতে পারবেন আরোগ্য বন এবং শেষে জাপানি বোটানিস্ট আকিরা মিয়াজাকিকে উৎসর্গ করা মিয়াজাকি ফরেস্ট, যিনি অনুর্বর জমিকে বৈজ্ঞানিক উপায়ে কৃষিজ জমিতে রূপান্তরিত করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আপনারা যে কোনো পয়েন্টে নামতে পারেন এবং নেক্সট বাসে আবার কিন্তু স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছে যেতে পারবেন। এই সার্ভিসটাও ফ্রি অফ কস্ট।
বাস থেকে নামলাম এবং ঘড়িতে সময় প্রায় 11:30, মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিট মতো সময় লাগলো এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এরা ড্রপ করতে করতে এখানে নিয়ে এলো। তো এটা একটা খুব ভালো জিনিস। যারা এখানকার বাকি অ্যাট্রাকশনস গুলোও দেখতে চাইছেন তারা কিন্তু অটোমেটিক্যালি সেই জায়গাগুলো নেমে সেটাকে কভার করেও এখানে আসতে পারেন। আমাদের স্লট নেওয়া আছে রাজা, কটার সময় আমরা নিলাম? দুপুর 2টো, মানে যেটা হচ্ছে ওই চেস্ট লেভেল অব্দি যে যাওয়াটা সেটা অব্দি সেটা দুপুর 2টোতে নেওয়া আছে, অনেকটা সময় আছে। তার আগে আমরা কিন্তু যেটা এক্সিবিশন হল আর যে ফুড এরিয়াটা ওই জায়গাগুলো আমরা কিন্তু আগে দেখে নেবো। একটা জিনিস ভালো দেখলাম, ঠিক আছে, এইখানে যে যতগুলো বাস রয়েছে না, বাসের মধ্যে কিউআর দেওয়া রয়েছে, ঠিক আছে, যে যদি কোনো রুট যদি আপনারা না যদি জানতে পারেন যে কোন রুটের বাস কোথায় যাবে, ঠিক আছে, ম্যাপ পুরো কিউআর ওয়াইজ দেওয়া রয়েছে, ওখান থেকে আপনি স্ক্যান করেও আপনারা দেখে নিতে পারবেন যে হ্যাঁ ইনফরমেশন নিতে পারবেন যে কোন রুটের বাস কোথায় যাবে, কটার সময় ছাড়ে, পুরো ইনফরমেশন দেওয়া থাকবে। বাহ। তো যাই হোক, আমরা একেবারে চলে এসেছি সামনে এন্ট্রি গেটে। এবার টিকিটটা পাঞ্চ করে আমরা ভিতরে ঢুকবো। তার আগে একটা লম্বা কিউ আছে, আপনাদের ফার্স্ট লুকটা দেখাচ্ছি। মূল গেট থেকে প্রবেশ করার পরেই আপনারা প্রথমেই পাবেন লকার রুম। আপনাদের সাথে যদি কোনো বড় লাগেজ থাকে বা ব্যাগ থাকে সেটা এখানে জমা করে দিতে পারেন, এর জন্য কোনো চার্জ আপনাকে দিতে হবে না। আপনারা সাথে করে কোনো খাবার নিয়ে যেতে পারবেন না, তবে জলের বোতল, বেবি ফুড এবং মেডিসিন অ্যালাউড। দেখুন, সিকিউরিটি চেক টেক অনেক করে আমরা তো ভিতরে ঢুকলাম, কিন্তু এর ভিতরে একটা ব্যবস্থা দেখুন। এই যে সিলিং, এই সিলিং থেকে কিন্তু মিস্ট স্প্রে হচ্ছে, মানে ওই জল আর কি স্প্রে করে আপনাদের গায়ে দিচ্ছে, মানে ফোটা ফোটা নয় কিন্তু একদম মিস্টের মতো হয়ে যাচ্ছে। এই যে এই ওপরে ফাংশন করতে যাই না, দেখানো যাবে কিনা, এই জায়গাটা থেকে সেই জিনিসটা ঘটছে এবং পুরো মোবাইলের স্ক্রিন এবং মানে আমার গায়ে সব জায়গায় কিন্তু এই মিস্টটা এসে পড়ছে আর কি। তো গরমকালে মানে দেখুন এইটা অ্যারেঞ্জমেন্ট কিরকম, যে গরমকালে আপনি আসছেন এখানে, এত কষ্ট হচ্ছে, ওপেন চারিদিকটা, তো শেডের তলা দিয়ে যখন আপনি হাঁটছেন তখন যাতে আপনার একটা ঠান্ডা অনুভূতি হয় সেই কারণে যে এই অ্যারেঞ্জমেন্ট। তো অসাধারণ। এই দেখুন আবার আরেকটা স্টেপে কিন্তু আমার কাছে এসে লাগলো গায়ে। দারুণ দারুণ, মানে অ্যারেঞ্জমেন্টস একদম ঠিকঠাক, সিকিউরিটি চেকিং খুব কড়া, আপনার যা যা আনা যাবে না সেগুলো সমস্ত কিছু রেস্ট্রিক্টেড হচ্ছে। ছোট্ট মানে এই যে আমার যেরকম একটা রয়েছে আর কি কাঁধের একটা ব্যাগ, সাইড ব্যাগ টাইপের, এইগুলো বা ক্যামেরার ব্যাগ ট্যাগ এগুলো অ্যালাউড, বাট বড় কোনো ব্যাগ বা লাগেজ কিন্তু এখানে অ্যালাউড না। আপনাকে বাইরের যে ক্লক রুম রয়েছে সেখানে রেখেই আপনাকে ভিতরে আসতে হবে। তো চলুন আমরা যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটির দিকে। 12টা বেজে 5 মিনিট আর আমরা এখন যাচ্ছি এক্সিবিশন হলের দিকে। আগেই হয়তো বলেছি যে আমাদের যে টিকিটটা রয়েছে, মানে যেটা ভিউইং গ্যালারি, মানে চেস্ট লেভেল অবধি যেটা যাওয়া যাবে, সেটা হচ্ছে দুপুর 2টো থেকে 4টে এই স্লটটা আমরা নিয়েছি। তো আমরা ইচ্ছে করেই একটু ডিলে করেছি, আমরা 12টা স্লটও নিতে পারতাম, কিন্তু যদি তাড়াহুড়ো হয়ে যায় সেই কারণে আমরা ওটা নিইনি। তো এখন আমরা ডিরেক্টলি যাচ্ছি এক্সিবিশন হলে, সেখানে এক্সিবিশন হলে কিছুক্ষণ ঘুরবো, ভালো করে দেখবো জায়গাটা, এবং তারপরে আমরা লাঞ্চ করে ফাইনালি আমরা যাব হচ্ছে যেটা চেস্ট লেভেল রয়েছে ভিউইং গ্যালারি সেই অবধি। তো এখন যে এই প্রচুর হাঁটা, মানে এই ব্যাপারে কোনো কথা মানে নেই যে এখানে হাঁটতে প্রচুর হবে আপনাকে, এবং তার জন্য কিন্তু একটা ওয়াকওয়ের ব্যবস্থা করেছে, তো সেটা বেশ ভালো। এই যে দাঁড়িয়ে রয়েছে, আমরা আস্তে আস্তে যে এগোচ্ছি আমি দেখাচ্ছি সেটাও। আর তাছাড়াও হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স রয়েছে, বাড়িতে বয়স্ক বা অন্য কেউ যাদের পায়ের সমস্যা রয়েছে চাইলে অবশ্যই হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স নিতে পারেন। এই কম্পাউন্ডের মধ্যেই আপনারা পাবেন পরিশ্রুত পানীয় জল সম্পূর্ণ বিনামূল্যে, তবে এর জন্য আপনাদেরকে বোতল ক্যারি করতে হবে নিজের সাথে। আপনাদের সবাইকে স্বাগত পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু অফ ইউনিটিতে, যেটার উচ্চতা হচ্ছে 597 ফুট এবং এটা বানাতে খরচ হয়েছিল প্রায় $27 বিলিয়ন। 2013 সালে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এর কাজ ফাইনালি শেষ হয় 2018 সালে, এবং এটা উদ্বোধন করা হয় সর্দার বল্লভভাই পটেলের জন্মদিনে, অর্থাৎ 31শে অক্টোবরে, যেটাকে এখন একতা দিবস বা ইউনিটি ডেও বলা হয়। তো সেই দিন এটা উদ্বোধন করা হয় 2018 সালে, এবং এই বছর সর্দার বল্লভভাই পটেলের কিন্তু সার্ধ শতবর্ষ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই স্ট্যাচু অফ ইউনিটি কেমন দেখতে লাগছে, চারিপাশটা কি রয়েছে, আর কি কি অ্যাট্রাকশনের সাথে অ্যাড করা হয়েছে, সবকিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এবং ভিডিওটা আগেই বলছি একটু লেন্দি হতে পারে, কারণ অনেক কিছু খুঁটিনাটি জিনিস রয়েছে যেগুলো সবকিছু তুলে ধরবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে। প্রাক স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের নির্বাচিত সরকারের কাছে সবথেকে বড় প্রধান সমস্যা ছিল বিচ্ছিন্নতাবাদ। দেশের বিভিন্ন জায়গার শাসনভার তখনও ছিল কিছু দেশীয় রাজাদের হাতে। সেই সময়ে তার সংখ্যা ছিল 563।
এবং এদের কাছে চয়েস ছিল আইদার তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদেরকে ঘোষণা করা, অথবা তারা ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হওয়া কিংবা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাওয়া। সর্দার বল্লভভাই প্যাটেলের সার্থকতা এখানেই যে তিনি নিজে হাতে 562 জন রাজাকেই সম্মত করেছিলেন ভারতীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য। এখন যে জায়গাটা এসে পৌঁছলাম সেটা হচ্ছে এর যে এক্সিবিশন হল প্লাস ভিউইং গ্যালারি, তার যে এন্ট্রি পয়েন্টটা, সেই এন্ট্রি পয়েন্টটা মানে একেবারে বলা যেতে পারে যে মূর্তির পাদদেশে এসে পৌঁছেছি, স্ট্যাচুর একদম নিচে। তো এখান থেকে আপনারা বেসিক্যালি এই অবধি আপনারা আসতে পারবেন হচ্ছে যে নর্মাল বেসিক টিকিটটা রয়েছে সেইটা নিয়েই, সেই টিকিটটা অবধি নিয়ে এই অবধি পৌঁছে যাবেন এবং পৌঁছে যাওয়ার পরে আপনারা এসকেলেটারে করে ওনার ফিট লেভেল অবধি যেতে পারবেন, সেখানে ফটো তুলতে পারবেন, বা এর ভিতরে যে এক্সিবিশন হলটা রয়েছে সেটাও আপনারা ঘুরে দেখতে পারবেন। এটার টাইমিং হচ্ছে সকালবেলা 8টা থেকে বিকেল 6টার মধ্যে আপনাকে এখানে আসতে হবে। এর কোনো আলাদা করে টাইম স্লট হয় না। টাইম স্লটটা লাগবে হচ্ছে শুধুমাত্র এর যে চেস্ট লেভেল রয়েছে, যেটাকে আমরা বলছি ভিউইং গ্যালারি, সেই ভিউইং গ্যালারিতে যাওয়ার জন্য আপনাকে 360 টাকার টিকিটটা নিতে হবে, 380 টাকার টিকিটটা নিতে হবে। এবং সেইটা হচ্ছে একটা টাইম স্লটের মধ্যে, আমাদের যে টাইম স্লটটা হচ্ছে দুপুর 2টো থেকে বিকেল 4টে। তো যাই হোক, আমরা এখন মোটামুটি 12:30 বাজে, আমরা এখন ভিতরে যাব এক্সিবিশন হলে, এক্সিবিশনটা দেখবো এবং তারপরে ওনার ফিট লেভেলটায় যাবো এবং ফিট লেভেল থেকে নেমে আমরা ফাইনালি দুপুর 2টো আমরা ওইভাবেই টাইমটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি যে আমরা চেস্ট লেভেল অবধি গিয়ে দেখে এই পোর্শনটা আমরা কমপ্লিট করব। এক্সিবিশন হলটি সম্পূর্ণরূপে শীততাপ নিয়ন্ত্রিত এবং এইখানে প্রবেশ করার প্রথমেই আপনাদের চোখে পড়বে প্রধানমন্ত্রীর দর্শকদের উদ্দেশ্যে লেখা বল্লভভাই প্যাটেল সম্পর্কে কিছু কথা। এক্সিবিশন হলের ভিতরে রয়েছে পরিশ্রুত পানীয় জল এবং বাথরুমের সুবিধা। এক্সিবিশন হলে এন্ট্রি করার পরে প্রথমেই যে জায়গাটা আপনাদের সব থেকে বেশি অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের এই যে ফেসের যে কাট অফটা, এইটা দারুণ লাগবে আপনাদের। এবং এইটা বলা হচ্ছে যে এটা অরিজিনাল সাইজের 1/5, এই 1/5 সাইজটা এখানে রাখা রয়েছে। লোকে এখানে প্রচুর ছবি তুলছে, আমরাও ইনফ্যাক্ট তুললাম। দারুণ একটা কিন্তু এখানে স্কাল্পচার দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ধরনের স্কাল্পচার কিন্তু গুজরাটের বিভিন্ন জায়গায়, গান্ধীনগর এবং আরও একটা জায়গার কথা বলা হচ্ছে, এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু রয়েছে এই সেম সাইজের কিন্তু মূর্তি, সেগুলো আবার 21 ফিট হাইটের। 2013 সালে মূর্তি তৈরির সময় দেশের কৃষকদের কাছে আবেদন জানানো হয়েছিল যদি তারা তাদের অব্যবহৃত কৃষিজ সামগ্রীগুলো দান করেন এই স্ট্যাচু তৈরির জন্য। এবং 2016 সালে মোট 135 মেট্রিক টন স্ক্র্যাপ লোহা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে 109 টন ইউজ করা হয় এই মূর্তিটির ফাউন্ডেশন তৈরির কাজে। ভিউইং গ্যালারিতে যাওয়ার ঠিক আগে, মানে গেটের ঠিক আগেই আমরা যে এক্সিবিশন হলে ছিলাম, সেই এক্সিবিশন হলের ভিতরেই আরেকটা পোর্শন রয়েছে। এবং এই জায়গাটা এলে কিন্তু আপনি যদি খুঁটিয়ে একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো করে এখানকার মানুষ, এখানকার পশু পাখি, অ্যানিমেলস, এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবেন। তো খুব ইন্টারেস্টিং একটা সেকশন। পিছনে একটা খুব সুন্দর একটা ডোম মতো বানানো রয়েছে, তার ভিতরে কিছু ভালো ফটোগ্রাফ রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলো দেখার জন্য আমার মনে হয় ওভারঅল 1 ঘন্টা ইজ এনাফ। আপনি 1 ঘন্টার মধ্যে বেশ ভালো করে ঘুরে সুন্দর করে দেখতে পারবেন। এই জায়গাটা কিন্তু খুব ইনফরমেটিভ, এই পোর্শনটা। তো আপনারা যারা এখানে আসছেন তারা আমার মনে হয় যে এইটাকে অবশ্যই শিডিউলে রাখুন। দেশীয় রাজাদের ভারতীয় ইউনিয়নের সাথে সংযুক্তিকরণের কাজটা মোটেই সহজ ছিল না সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য। বিভিন্ন দেশীয় রাজা এবং রানীদের সাথে পার্সোনালি তিনি গিয়ে দেখা করেন, কোথাও বুঝিয়ে, কোথাও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এবং কোথাও বলপ্রয়োগের মাধ্যমেই তিনি কিন্তু এই সমস্ত দেশীয় রাজাদের রাজি করান ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার জন্য। তার এই সমস্ত কর্মকাণ্ডের একটা অডিও ভিজুয়ালও আপনারা এখানে থিয়েটারে বসে দেখতে পারেন। এক্সিবিশন হল থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি হচ্ছে ফিট লেভেলে, এবং ফিট লেভেলে মোটামুটি দুপুর 1:45 বাজে। সাংঘাতিক গরম, চাঁদ পাতা রোদ্দুর, জানো তো, চাঁদ পাতা রোদ্দুর হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো সেই মানে এই সময়টা আমার মনে হয় যে দুপুরবেলাটা এটা অ্যাভয়েড করা ভালো। তবু যাই হোক, আমরা সেরকমই টাইমিং হয়ে গেছে, আমাদের এখন কিছু করার নেই। তো যাই হোক, একটা সুবিধা হচ্ছে যে এখানে এসকেলেটারে করে যাওয়া যায়, এটা একটা গুড পার্ট। তো যাই ওপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা সবাই জানেন যে স্ট্যাচু অফ ইউনিটি হলো এই মুহূর্তে বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু, যার উচ্চতা 182 মিটার বা 597 ফুট। এর আগে এই রেকর্ড ছিল চীনের হেনান প্রদেশে অবস্থিত স্প্রিং টেম্পল বুদ্ধের, যার উচ্চতা 128 মিটার বা 420 ফুট। জানলে অবাক হবেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা 92.99 মিটার অর্থাৎ 305 ফুট। সেদিক থেকে দেখতে গেলে স্ট্যাচু অফ ইউনিটির প্রায় অর্ধেক।
এখন রয়েছি ইউনিটির যে স্ট্যাচু রয়েছে সেই ইউনিটি স্ট্যাচুর একদম ফিট লেভেলে, এবং ফিট লেভেলের কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। প্রথমত, এটা বানানোর জন্য যে মেটেরিয়ালসগুলো ইউজ হয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে এখানে মূলত আমাদের ভারতবর্ষের বিভিন্ন কৃষকদের থেকে কালেকশন করা হয়েছে যত আনইউজড মানে আর্টিকেলস রয়েছে লোহার, সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে দ্য ম্যান অফ স্টিল, দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়ার এই স্ট্যাচুটা। তো একদম মানে বলা যেতে পারে যে একদম যেটা ওনার নাম সেই অনুযায়ী কিন্তু কাজ হয়েছে এখানে, এবং আর্কিটেকচারটা এত সুন্দর, বিলিভ ইউ মি, যে এইখানে যে এই যে সুতোর যে ছোট ছোট যে মানে কাজগুলো রয়েছে, যে একটা মানে জুতোর যে আপনার স্ট্র্যাপটা তার যে সুতো সেটা পর্যন্ত নিখুঁত ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অসাধারণ আর্কিটেকচার, আমরা ঘুরে দেখছি এবং প্রচন্ড হাওয়া চালাচ্ছে এখানে। কতটা সাউন্ড আসছে আমি জানি না। তো এখান থেকে আমরা কিন্তু সরাসরি চলে যাব হচ্ছে চেস্ট লেভেলে, এবং এই চেস্ট লেভেলে যাওয়ার জন্য আমাদের প্রথমে নিচে যেতে হবে, ওখান থেকে এলিভেটরে করে আমাদের উপরে উঠতে হবে। চেস্ট লেভেল থেকে সর্দার সরোবর ড্যাম কেমন দেখতে পাওয়া যাচ্ছে সেটা সবকিছু দেখাবো আপনাদের। তো এই জায়গাটা আমরা ঘুরে দেখলাম, এবার আমরা চেস্ট লেভেলে যাওয়ার জন্য নিচে চলে যাব। ফিট লেভেল থেকেও সর্দার সরোবর ড্যাম এবং নর্মদা নদীর একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। এরপরে আমরা চেস্ট লেভেলে যাওয়ার জন্য লিফটের দিকে এগোলাম। আপনাদের বলে রাখি যে এখানে আরেকবার আপনাদের টিকিটটা পাঞ্চ হবে। যাদের কাছে 380 টাকার টিকিটটা রয়েছে তারাই কেবলমাত্র এর উপরে যেতে পারবেন। এখানে অবশ্য একই সময়ে 200 জনের বেশি নিয়ে যাওয়া হয় না। লিফটে করে উঠে এলাম 45th ফ্লোরে চেস্ট লেভেল, এবং এই 45th ফ্লোর উঠতে সময় লাগলো মাত্র 45 সেকেন্ড। এবং এখানটা এসে দাঁড়িয়েছি, এবং এর সামনেই হচ্ছে ভিউইং গ্যালারি, মানে যেটা ওনার চেস্টের সামনে দিয়ে যে জায়গাটা রয়েছে সেইখান থেকে বাইরেটা কেমন দেখা যায়, তো সেইটা এবার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ভিউইং গ্যালারি, এই দেখুন। আমরা কোথা থেকে উঠে এসছি দেখুন, মানে ওই যে এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ওই যেখানে বাস স্ট্যান্ডটা আর কি, ওর পর থেকে এই পুরো এন্টায়ার এই পুরো রোটা ধরে একদম আমরা হেঁটে আলটিমেটলি এই অবধি আমরা এসে পৌঁছেছি। তো যারা এখানে আসছেন হাঁটার জন্য প্রস্তুত থাকুন, এবং সাথে স্নিকার, এইটা মানে স্পোর্টস শু, এরকম টাইপের জিনিসপত্র আনতেই হবে। স্ট্যাচুটির ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করার জন্য প্রয়োজন ছিল মোট 24,000 মেট্রিক টন ইস্পাতের, যার মধ্যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড প্রায় 12,000 মেট্রিক টন ইস্পাত সরবরাহ করেছে, যার মধ্যে টিএমটি বার, রিইনফোর্স স্টিল এবং স্ট্রাকচারাল প্লেটও রয়েছে। আমরা এখন রয়েছি চেস্ট লেভেলে, অর্থাৎ 45th ফ্লোর, এবং এখান থেকে সর্দার সরোবর ড্যামকে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে মানে এখানে যে মূর্তিটা, যেটা এমন স্ট্র্যাটেজিক্যালি আর কি প্লেসড, বলা হয় যে এই সর্দার সরোবর ড্যাম ছিল কিন্তু আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু একটা ড্রিম প্রজেক্ট। তিনি স্বপ্ন দেখেছিলেন এই ড্যামটা তৈরি করার, কিন্তু আনফর্চুনেটলি তিনি যখন মারা যান আর কি, তো এই ড্যামটা কিন্তু তিনি দেখে যেতে পারেননি কমপ্লিট হতে। সেই কারণে এই মূর্তির যে মানে বলা যেতে পারে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্টটা এরকমটাই যে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু এই ড্যামটার দিকে তাকিয়ে রয়েছেন। সেই কারণের জন্য এই ভিউইং গ্যালারিতে আসা, এবং এই ভিউইং গ্যালারির ইম্পর্টেন্স হচ্ছে এটাই, এখান থেকে ঠিক সর্দার মানে বল্লভভাই প্যাটেল কিভাবে দেখেন এই ড্যামটাকে তার চোখ থেকে, সেটাই কিন্তু দেখানো আপনাদের। তো এই জায়গাটা সোজা যদি আমরা একটু প্যান করি, এখানে একটা ফেন্সিং করা আছে, তার বাইরেই কিন্তু দেখা যাচ্ছে সর্দার সরোবর ড্যাম। তো এটা অসাধারণ একটা বলা যেতে পারে ভিউইং এক্সপিরিয়েন্স। আসার সময় আপনাদেরকে বলেছিলাম যে 45 সেকেন্ডসে নিচে বা উপরে ওঠা যায়, তো সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে কিনা এবার সেটাই আপনাদেরকে দেখাবো। স্টার্ট হলো 5 সেকেন্ড বাকি থাকতে। দেখুন এক্স্যাক্টলি 40 সেকেন্ড আমরা কিন্তু চলে এলাম। স্ট্যাচু অফ ইউনিটি দেখতে এসে আপনারা নৌকা বিহার কিংবা একতা ক্রুজ রাইডও করতে পারেন। জনপ্রতি খরচ পড়ে মোটামুটি 413 টাকা করে, এবং এইটার বুকিং হয় অনলাইন। এছাড়াও অফলাইন আপনারা এটার স্টার্টিং পয়েন্ট শ্রেষ্ঠ ভবন থেকেও টিকিট কাটতে পারেন। পুরো কম্পাউন্ডের মধ্যে এটিই একমাত্র ফুড কোর্ট যেখানে আপনারা খাবার কিনে খেতে পারেন। তবে এখানে সমস্ত কিছুই কিন্তু ভেজ আইটেম। লোকাল গুজরাটি খাবারের পাশাপাশি আপনারা পাবেন সাউথ ইন্ডিয়ান খাবারও। তবে সেদিক থেকে দেখতে গেলে ভ্যারাইটি খুবই কম এবং প্রাইস যথেষ্ট বেশি।
যেহেতু সকালবেলা স্টেশনের সেই ব্রেকফাস্টের পরে আর কোনো খাবারের অপশন পাইনি, তাই খানিকটা বাধ্য হয়েই আমরা এখানে লাঞ্চ সারলাম। এন্ট্রি গেটের বাইরেও কয়েকটা বাজেট হোটেল কিন্তু পেয়ে যাবেন। ঘড়িতে সময় 4:30। আমরা মানে লাঞ্চ করে একটু বসেছিলাম ভিতরে, জায়গাটা এয়ার কন্ডিশন, কারণ বাইরে প্রচন্ড গরম। তো সেখান থেকে মোবাইল টোবাইল চার্জ করে নিয়ে আমরা বেরোলাম এবং বেরিয়ে আমরা আবার বাস স্ট্যান্ডে এলাম, এক্সিট করে গেলাম মেন ক্যাম্পাস থেকে। এবং এখান থেকে আমরা বাস ধরে এখন যাব হচ্ছে সর্দার সরোবর ড্যাম, এবং সেখানে কিন্তু একটা ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, সেটাও দেখবো, যেটা এই টিকিটের সাথে ইনক্লুডেড। তো এখানে বাসের মানে মার্কিংগুলো খুব সুন্দর করে করা, একটু নিজেরা ফলো করলেই খুব সহজে যেতে পারবেন। এবং এই বাস যে আমরা যাবো আর আসবো, এটাও কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। বাসে কিন্তু আমরা মাত্র দুজন, বাস কিন্তু ছেড়ে দিল, কারোর জন্য অপেক্ষা করলো না, জাস্ট স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম সেই পয়েন্টে, আর সাথে সাথে কিন্তু বাস এলো এবং আপনারা দেখলেন আমরা উঠলাম, আর সাথে সাথে ছেড়েও দিল। মানে কারোর জন্য এখানে পুরো বাসের মধ্যে যদি ভালো করে দেখেন, পুরো বাস কিন্তু খালি। এখানে আমি আর রাজা দুজনে মিলে শুধু যাচ্ছি, অ্যাজ অফ মনে হচ্ছে যেন আমরা নিজেরা বাসটাকে পুরো বুক করে নিয়েছি আর কি। তো যাই হোক, এইভাবে যাচ্ছি আমরা এখন সর্দার ভিউ পয়েন্টে, সর্দার সরোবর ড্যাম ভিউ পয়েন্টে, এবং ওখানে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে, এই দুটো দেখবো। এটা দুটো দেখে আমরা আবার এখানে ফিরে আসবো ফর ইভিনিং যে মানে লেজার শোটা রয়েছে সেটার জন্য। এখন আমরা এসে পৌঁছলাম সর্দার সরোবর ড্যামের যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে, এবং এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সর্দার সরোবর ড্যাম। এবং এই ড্যামের স্বপ্ন দেখেছিলেন কিন্তু আমাদের বল্লভভাই পটেল। তো এই সর্দার বল্লভভাই পটেলের মৃত্যুর পরে 1961 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পণ্ডিত জওহরলাল নেহরু, এবং তারপরে বিশ্ব ব্যাংকের থেকে অনুদান সমস্ত কিছু মিলিয়ে ফান্ডিং করে কাজ শুরু করতে সময় লেগে যায় 1987 সাল পর্যন্ত। তারপরে আপনাদের ছোট মানে আমার তো ইনফ্যাক্ট অল্প বিস্তর মনে পড়ে, সেটা হচ্ছে 1995 সালে নর্মদা বাঁচাও আন্দোলনের জেরে সুপ্রিম কোর্ট কিন্তু এই ড্যামের কাজ কিন্তু বন্ধ করিয়ে দেন। তারপর দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই কাজ ফাইনালি চালু হয় এবং এই ড্যাম কিন্তু কমপ্লিট হয় 2017-18 সাল নাগাদ। তো এর কিন্তু একটা বিরাট সুদূর প্রসারী একটা প্রভাব রয়েছে, এবং প্রভাব রয়েছে গুজরাট, বিশেষত গুজরাট অঞ্চলে, যেখানে কিন্তু গরমকালে জলের অভাবে কিন্তু চাষবাস একেবারেই হতো না। সেটা ভীষণভাবে প্রভূত সাহায্য করেছে এই ড্যাম। এবং পাশাপাশি মহারাষ্ট্র এবং সাথে হচ্ছে আমাদের মানে মধ্যপ্রদেশ, এই দুটো রাজ্যও কিন্তু সমানভাবে উপকৃত হচ্ছে এই ড্যাম দ্বারা। তবে এই ড্যামের যদি সিনিক বিউটি বলতে হয়, তাহলে অবশ্যই যে সময় জল ছাড়া হবে সেই সময়টা, কিন্তু সেই শিডিউল দেখে তো আর আসা সম্ভব নয়, বা সেইভাবে আপনারা হয়তো প্ল্যানিং করতে পারবেন না। আদারওয়াইজ এখানে এলে অবশ্যই এই জায়গাটা আসবেন। এরকম একটা হিস্টোরিক্যাল ড্যাম, যেটা শুধু মানে ভারতবর্ষ কেন, পৃথিবীতে তৃতীয় মানে বৃহত্তম, এবং এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রজেক্ট কিন্তু এই মানে ড্যাম থেকে করা হয়। ভ্যালি অফ ফ্লাওয়ারে রয়েছে রাস্তার দুধারে রং বেরঙি বিভিন্ন ধরনের ফুলের গাছ, এবং সাথে রয়েছে তার বোটানিক্যাল ইনফরমেশনগুলো। এই চত্বরেই আলাদা করে টিকিট কেটে দেখে নিতে পারেন ভুল ভুলাইয়া কিংবা ইউনিটি গ্লো গার্ডেন। এছাড়াও করে নিতে পারেন জঙ্গল সাফারি। এই সব জায়গায় আপনাদের এই বাসই পৌঁছে দেবে। নদীর অপর প্রান্তেও রয়েছে আরো কয়েকটি অ্যাট্রাকশন। ঘড়িতে সময় 6:15। আমরা আবার রিএন্ট্রি করলাম, ওই দুটো অ্যাট্রাকশন যেটা টিকিটের সাথে একসাথে ছিল কম্বোতে, সেই দুটো দেখলাম, দেখে আমরা আবার এই প্রেমাইসেসে রিএন্ট্রি করলাম। তবে রিএন্ট্রির ব্যাপারে দুটো একটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের যদি 380 টাকার টিকিট কাটা থাকে, তাহলে আপনারা এই ভিতরে এসে এখানে বেঞ্চে বসে আপনারা দেখতে পারবেন। এবং সেটার জন্য কিন্তু রিএন্ট্রিটা হবে 6টার সময়, মানে সন্ধ্যে 6টার পরেই কিন্তু আপনাকে বাইরের গেট থেকে ঢুকতে দেবে। সুতরাং আপনারা যদি বাইরে যান, মানে যদি আগে চলে যান, এবং তারপরে যদি আপনি ধরুন 4টে বা 5টার সময় এসে বলেন আমি রিএন্ট্রি নেব ফর লেজার শো, আপনাকে কিন্তু এন্ট্রি করতে দেবে না। আর 150 টাকার টিকিটে কিন্তু রিএন্ট্রির কোনো অপশনই নেই। সেক্ষেত্রে আপনি একবার বেরিয়ে যাচ্ছেন মানে আপনার টিকিট পাঞ্চ হয়ে গেছে, আপনি আর ভেতরে এসে আর কিছু অ্যাট্রাকশন আপনি কিন্তু এক্সপ্লোর করতে পারবেন না। আর যেটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যাপারটা, যারা 150 টাকার টিকিট কাটছেন তারাও দেখতে পারবেন, কিন্তু যেটা বাস স্ট্যান্ড থেকে দেখলে কিন্তু আপনারা সাউন্ড পাবেন না। তো এখানে স্পিকারের ব্যবস্থা নেই, তো আপনি সাউন্ড পাবেন না, আপনি বাইরে থেকে দেখতে পারবেন লেজার শোটা। তো এই হচ্ছে মোটামুটি লেজার শো এর টাইমিং এবং সমস্ত কিছু। এবং স্লট একটাই হয়, সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে 7:45 মিনিটের স্লট, এবং 45 মিনিট এখানে কমপ্লিট হওয়ার পরে আপনারা একেবারে এক্সিট করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি লেজার শো এর টাইমিং এবং মানে টিকিটিং এর ব্যাপারটা বললাম। এবার আমরা লেজার শোটা এনজয় করব, কেমন লাগছে ওভারঅল সবকিছু দেখাবো আপনাদের।
আপনারা দেখলেন আমরা এতক্ষণ ঘুরলাম স্ট্যাচু অফ ইউনিটির বিভিন্ন অ্যাট্রাকশনে, যেখানে 380 টাকা টিকিট প্যাকেজের মধ্যে যা যা রয়েছে সমস্ত অ্যাট্রাকশনস গুলো আমরা কভার আপ করলাম। এবং এখানে লেজার শো এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, জাস্ট পরন্ত বিকেল, পিছনে একটা দুর্ধর্ষ সুন্দর একটা সানসেট দেখতে পাওয়া যাচ্ছে। তো রাজা, কেমন লাগলো ওভারঅল ঘুরে? বেশ দারুণ লাগলো, কিন্তু গরমের সময় এটা রেকমেন্ডেড একদম আমরা করবো না লোককে যে আসার জন্য। কিন্তু একটা সত্যি কথা যে ঘোরার কোনো সময় হয় না, তাই তো? তো ঘোরার কোনো সময় হয় না, যখন মনে হলো তখনই আপনি ঘুরতে বেরিয়ে আমাদের যেতে এটাও পারেন। অনেক দুম করে প্ল্যান করে আর কি আমরা দুদিনের জন্য আমরা আহমেদাবাদ চলে আসি। এটা ইনফ্যাক্ট আমাদের প্ল্যানিং ছিল না। তো যাই হোক, মানে আমার মনে হয় যে এটা ওয়ার্থ কামিং হিয়ার, এবং 380 টাকার টিকিট নেওয়াটাই বেটার, কারণ এই লেজার শোটাও আপনি করতে পারবেন, আর সাথে হচ্ছে যে সকালের সমস্ত অ্যাট্রাকশনস গুলো এবং বাইরের দুটো অ্যাট্রাকশন একসাথে করতে পারবেন। তবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে এখানে ট্রেন আপনি পাবেন না, মানে উইকেন্ডসে সেরকম কোনো ট্রেন থাকে না। একটা দুটো ট্রেন বোধহয় সপ্তাহে 1-2 দিন চলে, যেগুলো দুপুরবেলার দিকে ফেরত যাওয়া যায়। আদারওয়াইজ রাত 9টার আগে কোনো ট্রেন নেই, সুতরাং এইটা আপনি দেখেই কিন্তু ফিরবেন। তো সেই হিসেবে আমার মনে হয় এটা একদম ঠিকঠাক টাইমিং, এবং 380 টাকার টিকিটটা নিলে আপনি ক্যাম্পাসের মধ্যে বসেই কিন্তু আপনি মানে কম্পাউন্ডের মধ্যে বসেই আপনি সারাদিন এনজয় করতে পারবেন স্ট্যাচু অফ ইউনিটি। কেউ যদি যদি পার্সোনাল গাড়ি যদি নিয়ে আসে, ভাড়া করে যদি নিয়ে আসে, ঠিক আছে, তাহলে সে নিজের টাইমিং ওয়াইজ ফ্লেক্সিবলি আসতে পারে। আদারওয়াইজ এটা কিন্তু একদম কমপ্লিট একটা ফুল ডে ট্যুর, মানে একদম সকাল 7টা থেকে শুরু করে রাত্রেবেলা 12টা, আপনাকে সারাদিন কিন্তু স্ট্যাচু অফ ইউনিটির জন্য আপনাকে বরাদ্দ রাখতে হবে। সারাদিনের অপেক্ষার একেবারে অন্তিম লগ্নে পৌঁছেছিলাম আমরা। এখানে বসে লেজার শো দেখার সব থেকে ভালো সিটটি পাওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক 6টার সময় আবার কিন্তু এখানে এন্ট্রি করার। এছাড়াও আপনারা একতা ক্রুজে চড়েও দেখতে পারেন এই লেজার শো। শেষ ক্রুজটি কিন্তু ছাড়ে বিকেল 5:20 विनम्र किसान का बेटा था वो दृढ़ता का भंडार, वल्लभ भाई पटेल नाम कहलाता था सरदार। कृषक कार्मिक जनगण से था उसको प्यार अपार, अखिल देश ने उसे रहनुमा किया था स्वीकार। गांधी बापू का शिष्य, सत्य अहिंसा का अवतार, किंतु एक भारत करने को धर लेता हथियार। लौह पुरुष संबोधन था वो लोहे की दीवार, तेज पुंज तुम, शक्ति पीठ तुम, बल का सागर अपरंपार। ऋणी देश का नम्र भवन तुम स्वीकारो सदा। সো জাস্ট নাও শেষ হলো। রাজা, কেমন লাগলো? দারুণ লেগেছে, ঠিক আছে। আর সর্দার বল্লভভাই প্যাটেলের মানে পুরো হিস্ট্রিটা পুরো এখানে বলে দিল যে কি করেছে না করেছে লেজার শোর এর মাধ্যমে। দারুণ। এবং টোটাল ডিউরেশনটা 20 মিনিটের, আমরা যেটা ভাবছিলাম হাফ এন আওয়ারে, সেটা নয় 20 মিনিটের। আর শুরু হয় কিন্তু সান সেট হওয়ার পরে, মানে অফিসিয়াল টাইম 7টা দেওয়া ছিল, তারপর আমরা ভাবলাম 7:15 হবে, 7:30 হয়ে গেল, 7:35 গিয়ে আলটিমেটলি শুরু হলো, 20 মিনিট কন্টিনিউ করলো। তো এটা পুরোটা ডার্ক না হলে এটা দেখানো যাবে না, তো সেই কারণে আপনাদের অপেক্ষা করতে হবে আর কি। দেখলেও তখন চালালেও ভালো লাগবে না, জিনিসটাও ভালো লাগবে না। আর একটা জিনিস, এখান থেকে এরপরে বেরিয়ে আরো দুটো অপশন থাকে, সেটা হচ্ছে একটা যেটা আমরা সর্দার সরোবর ড্যাম দেখে এলাম, ওর উপরে একটা লেজার শো হয়, সেটা দেখা যেতে পারে। আর নর্মদা নদীর উপরে একটা আরতি হয়, সেটাও দেখা যেতে পারে। যারা এখানে স্টে ব্যাক করার প্ল্যান করছেন, হয়তো রাত্রে থাকবেন, হোটেল নিয়েছেন, তারা কিন্তু এগুলো অবশ্যই চেক আউট করবেন। বাট আমরা এখন যাবো একতা নগর স্টেশনে, একতা নগর কেবালিয়া স্টেশনে। 8:05 আমাদের ট্রেন হচ্ছে রাত 9টায়। স্টেশনে চলে এসেছি, ঘড়িতে সময় 8:35, আর আমাদের এই যে ট্রেনটা 20950 জনশতাব্দী এক্সপ্রেস এখান থেকে ছেড়ে আহমেদাবাদ নিয়ে যাবে আমাদেরকে। মোটামুটি রাত 9টায় এটা ছাড়বে, আর পৌঁছবে হচ্ছে 11:55। তো আমরা ভিতরে যাব। আর এইবার রিজার্ভেশন আমরা এসি কম্পার্টমেন্টে পাইনি, তো নন এসি আর কি সেকেন্ড সিটিং নিয়েছি আমরা।
তো এখান থেকে ভাড়া পড়লো 120 টাকা। তবে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে রিজার্ভেশনের জন্য যদি আপনারা ওয়েট করেন এই ট্রেনের জন্য ঠিক আছে, এছাড়াও প্রচুর লোকাল ট্রেন এখান থেকে কিন্তু আহমেদাবাদ ছাড়াও অন্যান্য অনেক লোকেশনে, ফর এক্সাম্পল মুম্বাইয়ের দাদর যায়, এরকম অনেক লোকেশনে কিন্তু ট্রেন চলে। সেটা আপনারা স্টেশনে যখন আসছেন, আপনারা ফেরার ট্রেন কি আছে একবার চেক করে নিতে পারেন। আমি একটা ফটো মানে তুলেছি আর কি শিডিউলের, সেটা আপনাদের এখানে আমি পোস্ট করে দিচ্ছি, সেটাকে আপনারা পজ করে দেখে নিতে পারেন যদি আপনাদের কোনো হেল্প হয়। আদারওয়াইজ আপনারা এই ট্রেনটা ধরেও কিন্তু ফিরে যেতে পারেন আহমেদাবাদে। তো এই মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আমরা এখন আহমেদাবাদ ফিরে যাব। ভিডিওটা এখানেই শেষ করব। আহমেদাবাদ ফিরে আমরা আজকে যাব হচ্ছে মানিক চকে, এবং সেটা আসবে কিন্তু আমাদের আলাদা একটা এপিসোডে। মানিক চকে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সবকিছু আপনাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। আমরা ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমি রাজীব, আমি রাজা, আর আপনারা দেখছেন গ্লোবট্রটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে দেখছি স্ট্যাচু অফ ইউনিটি এবং সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে।